নমস্কার, স্বাগত সোমটেলসে। গত বছর মা জানুয়ারি মাসে চলে গেলেন। সেই চলে যাবার পরে ভাবলাম কি করি, এই যে কি করি করতে করতে ভাবলাম বই লিখি একটা। মাকে উদ্দেশ্য করে বই লেখা শুরু করলাম। মনে হলো কি লিখবো, কত তো কথা মায়ের সঙ্গে। একটা কথা তখন মনে হলো চিঠি লিখলে কেমন হয় মাকে। আর সেই লিখতে শুরু করলাম ডায়েরির পেজে, ডিয়ার মা। মাকে চিঠি লিখতে লিখতে সে 18টা গল্প পেরিয়ে গেল, কিন্তু কোথাও তো শেষ করতেই হবে, তাই না? কত গল্প আমার মাথায় ছিল। পরে মনে হলো কেন ওটা লিখলাম না মাকে, লিখতেই তো পারতাম। কে জানে, ভুলে গেলাম তো সেই সময়। শেষ করলাম 18টা চিঠি দিয়ে গার্ডেন অফ হোয়াইট রোজেস। আপনারা ভাবুন, একটু অন্যরকম ভাবে যদি আমরা চিঠি লিখি প্রিয়জনদের, কেমন হয়। আজকের কিন্তু আমাদের এই এপিসোড চিঠি লেখা আর আমার থার্ড বুক গার্ডেন অফ হোয়াইট রোজেস নিয়ে কিছু গল্প। ওয়েলকাম টু সোমটেলস, জয় সেনগুপ্ত। Thank you so much for having me. জয়, ইউ আর আ পারফর্মিং আর্টিস্ট, ইউ আর অ্যান অ্যাক্টর। Yeah. সো তোমার তো হচ্ছে স্ক্রিপ্ট অ্যান্ড অ্যাক্টিং, তাই সেখানে একটা গার্ডেন অফ হোয়াইট রোজেস মতন বই যেখানে চিঠির মাধ্যমে গল্প, সেখানে তো তোমার অ্যাক্টিং না, ইউ আর উইটনেসড অ্যাজ এ রিডার। Right. মানে তোমার মনে হলো এটা আমার বইটাকে মানে পড়তে হবে এবং সেটাকে বুঝতে হবে, এবং সেখানে আমার অ্যাক্টিং জিনিস তো আসছে না স্ক্রিপ্ট যখন তুমি পাও, বাট দিস ইজ আ ডিফারেন্ট থিং। সো হাউ ডু ইউ ফিল? That is not true. অভিনয়ের জন্য আইডিয়াস এর দরকার, সবসময় স্ক্রিপ্টের দরকার না। অভিনয় স্বতঃস্ফূর্ত হয়, স্পন্টেনিয়াস হয়। তুমি একজন অভিনেতাকে একটা অডিয়েন্সের সামনে দাঁড় করিয়ে তাকে একটা আইডিয়া দিলে, সে সেই আইডিয়া থেকে সেই মুহূর্তে ইম্প্রোভাইজ করতে পারে, অনেক র মেটেরিয়াল বার করতে পারে। সেই র মেটেরিয়ালগুলো বেরোয় তার জীবন থেকে, তার নিজের মেমোরিজ থেকে, তার নিজের এক্সপিরিয়েন্স থেকে। তো সেই আইডিয়াটাকে নেয়, তার নিজের এক্সপিরিয়েন্স থেকে কানেক্ট করে, আর সেখান থেকে মেটেরিয়াল বেরোয়। সেই মেটেরিয়াল র হতে পারে, কিন্তু যেহেতু তার পেছনে অভিনেতার ইমোশন আছে, তাই সেটা রিয়েল হয়ে যায়, র অ্যান্ড রিয়েল। So that is the art of acting. Acting is not always scripted. Acting is spontaneous and pure. স্ক্রিপ্টকে ফলো করা হচ্ছে when you're trying to tell a particular story. তখন তুমি সেই স্ক্রিপ্টকে ফলো করছো, আদারওয়াইজ নো। তো তোমার যে বইটা গার্ডেন অফ হোয়াইট রোজেস, ইট ইজ এ মেমোয়ার। নিজের স্মৃতিচরণ করছো তুমি। সেটার মধ্যে কোনো লিনিয়ারিটি নেই, তুমি কোনো স্পেসিফিক কথা বলছো না, তুমি নিজের মেমোরিজ থেকে আলাদা আলাদা সূক্ষ্ম সূক্ষ্ম খণ্ড খণ্ড এপিসোডস নিয়ে আসছো। কখনো এই শহরে, কখনো এই গ্রামে, কখনো ছুটিতে, কখনো স্কুল টাইমে, কখনো সকালের কথা, কখনো বিকেলের কথা, কখনো চা খেতে খাওয়ার কথা, কখনো দোকানে গিয়ে শপিং করার কথা, কখনো হারিয়ে যাওয়ার কথা, কখনো কিছু খুঁজে পাওয়ার কথা, কখনো তুমি নোটিস করছো মা বাবার মধ্যে কথোপকথন, কখনো তুমি নোটিস করছো বাবা কিভাবে নিজেকে কাজের জায়গায় কন্ডাক্ট করছে, কখনো নোটিস করছো মা কিভাবে ম্যানেজ করছে কাজের লোকেদের সঙ্গে। তো এই সব গ্লিমসেস অফ মেমোরিজ তুমি এর মধ্যে নিয়ে এসেছো। এইগুলো একজন অভিনেতার জন্য ভিজুয়াল তৈরি করে, স্পেসের ভিজুয়াল তৈরি করে, চরিত্রের ভিজুয়াল তৈরি করে। এবং যে ডায়লগটা হচ্ছে, সেটা তুমি ডায়লগ না লিখলেও সেটা পুরোটাই ইমাজিনেশনের ওপরে। সবসময় সব কিছু লিখতে হয় না, সবসময় সব কিছু বলতে হয় না, পুরোপুরি ইমাজিনেশন। অভিনেতার শুধু একটা ভিজুয়াল, একটা গ্লিমস, একটা আইডিয়াজের দরকার আছে। ধরো তুমি বলছো যে বাবার সঙ্গে বাবার অফিসে যাওয়ার আগের মুহূর্তটা, ঠিক আছে? তো সেটা একটা আইডিয়া যে বাবা অফিসে যাচ্ছে, যাওয়ার আগে বাবা আমাকে কি বলে যান আর কি করে যান। সেটা যদি তুমি দুজন অ্যাক্টরকে এটা করতে বলো, তারা ওটাকে পুরো ইম্প্রোভাইজ করবে। আচ্ছা, পুরো জিনিসটাকে তারা ইম্প্রোভাইজ করে দেবে। সকালের এই মুহূর্তটা
তুমি তাদের শুধু ওইটা দিয়ে আইডিয়া দিচ্ছ যে সকালে যাওয়ার আগে বাবা তোমাকে কি বলে যান, ব্রেকফাস্ট টেবিলে কি তোমাদের এক্সচেঞ্জ হয়, তুমি বাবাকে কিভাবে বাই বলো, তুমি বাবার জন্য কিভাবে অপেক্ষা করো কখন অফিস থেকে আসবে, সেটা পুরোপুরি সে ইম্যাজিন করে ইমোট করবে। সো সেটাই হচ্ছে অভিনেতার কাজ। রাইটারের কাজ হচ্ছে তাকে ধরিয়ে দেওয়া, অভিনেতার কাজ হচ্ছে তার থেকে আরো রস, আরো ইমোশনস বার এক্সট্রাক্ট করা। করা। এই যে কথা, কনভারসেশনস আজকাল তো এত ফাস্ট, মানে এই যে এজটাতে আমরা লিভ করছি, দিস অলওয়েজ দেয়ার ইজ আ স্পিড গোয়িং অন। তো তোমার কি মনে হয় যে এই যে আমরা যদি একটু থেমে একটু সাইলেন্সে জিনিসটা যদি আরেকটু বেটার ভাবে আমরা কনভারসেশন করতাম, এটা কি খুব একটু মিনিংফুল হতো না? বিকজ এভরিবডি ইজ রানিং, আর Yeah. কথা বলার তো কারো কাছে টাইম নেই, না। অ্যান্ড ইটস গেটিং লস্ট। তোমার আমার আমাদের সবারই তো অনেক কিছু বলার থাকে, কারেক্ট। তো সেই টাইমটাই তো আমরা খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, এটা তো সাইন অফ টাইমস যে এই সময়ে আমরা যখন শহরে, বিশেষ করে যারা শহরে বসবাস করে, তাদের জন্যে ডিস্টেন্সেস অনেক বেশি বেড়ে গেছে, তাই না? আগে শহরের ডিস্টেন্স এত কম অতটা ছিল না, এখন বেড়ে গেছে। শহরের ডিস্টেন্স শুধু বাড়েনি, সেই একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়ার অনেক রাস্তা ব্লকড হয়ে গেছে, ট্রাফিকে বলো, ইনফ্রাস্ট্রাকচারে বলো। তারপরে আগে যখন তোমার কাছে কমিউনিকেট করার ইনস্ট্রুমেন্টস ছিল না, তখন কমিউনিকেটটা ফিজিক্যালি হতো। সবার কাছে সময় ছিল প্রচুর, কেননা ইকোনমিক স্ট্রাকচারও অন্যরকম ছিল। মানুষ একটা কাজ করত, অর্জন করত, তারপর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে টাইম স্পেন্ড করত। এখন ওই অর্জনটা করার জন্য তুমি যে ইকোনমিক স্ট্রাকচারে ঢুকতে হচ্ছে, সেই ইকোনমিক স্ট্রাকচার তোমাকে চারদিকে নিয়ে ঘোরাচ্ছে, সর্বক্ষণ ঘোরাচ্ছে, তাই তো? তাই এখন কাউকে বাড়িতে পাওয়া যায় না, সে বন্ধু বান্ধবকে মিট করলেও সে ক্যাফেতে এখানে ওখানে মিট করে। আগে যখন তুমি কারোর সঙ্গে মিট করতে, তখন তার বাড়িতে যেতে, সবসময় তাকে বলতেও পারতে না। কারো বাড়িতে টেলিফোন ছিল, কারো বাড়িতে টেলিফোন ছিল না। তুমি সোজা বাড়িতে যেতে, দরজা নক করতে, সে দরজা খুলে দিত। যদি না থাকে তাহলে কাজের লোক বলতে একটু বসো, আসছে এক্ষুনি। তুমি ওয়েট করতে, তোমাকে চা দিত, সে আসতো, তুমি চা খেতে, তুমি গল্প গুজব করে যে উঠতে যাবে, তোমাকে বলতে না না এখন যাবি কেন, রাত্রের খাবার খেয়ে যাবি। তোমাকে রাত্রের খাবার খাওয়াতো, তারপর তুমি বাড়ি যেতে। তা একটা পুরো টোটাল এক্সপিরিয়েন্স হতো। শুধু যে গল্প তা তো নয়, দুজনের মধ্যে একটা রিলেশনশিপের যে কোয়ালিটিটা, সেটা পুরোপুরি এক্সপ্রেস করা হতো। খাওয়া দাওয়া, আড্ডা, গল্প, অনেক স্মৃতিচারণ হতো ওখানে। এবং তুমি যার সঙ্গে দেখা করতে এসেছিলে তার সঙ্গে কি হয়েছে, কি হচ্ছে, কি হবে, পুরো জিনিসটাকে ইন্টারনালাইজ করে বাড়ি যেতে। সেও তোমার ব্যাপারে সবকিছু জেনে যেত, কাজে তোমাদের একটা গভীর একটা কানেকশন হতো। এখন আমরা, আমাদের ইনস্ট্রুমেন্টস অফ কমিউনিকেশন বেড়ে গেছে, বিশেষ করে ফোনে। সো আমরা হোয়াটসঅ্যাপে কনস্ট্যান্ট এক্সচেঞ্জ করছি, হ্যাঁ। ফ্র্যাকচার। কিন্তু একজন মানুষ একই সময়ে 10 জনের সঙ্গে হোয়াটসঅ্যাপে এক্সচেঞ্জ করছে, একদম। কোনো একজনের সঙ্গে গভীরভাবে কানেক্ট করতে পারবে না। আর ইনস্ট্রুমেন্ট দিয়ে তুমি তোমার ইমোশনাল কি স্পিরিচুয়াল কানেকশন হয় না, হওয়া সম্ভব না। সম্ভব না। তুমি বানিয়েও ইমোশন তো ওর মধ্যে লিখতে পারো, মেসেজে বানানো ইমোশন, ইট ইজ নট দ্য রিয়েল ইমোশন, কেননা আই কন্ট্যাক্ট নেই তোমার। সেই সেই যে ফিজিক্যাল প্রেজেন্সের যে একটা ফিলিং আছে, সেই ফিলিং নেই। আর বিশেষ করে কোনো এনার্জি এক্সচেঞ্জ নেই। যে কোনো আড্ডা, যে কোনো গল্প, যে কোনো ইন্টারাকশনে এনার্জি এক্সচেঞ্জ ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইনস্ট্রুমেন্টাল কমিউনিকেশন কি ইন্টারাকশনে কোনো এনার্জি এক্সচেঞ্জের স্কোপ নেই। তো এই জন্যে দ্য আইডিয়া অফ সাইলেন্স ডাজন্ট আকার। তুমি চুপচাপ বসে থাকলেও ফোনে তোমার মেসেজ আসতে থাকবে, একদম। তুমি সেগুলো চেক করতে থাকবে, তো তোমার মধ্যে সাইলেন্স তৈরি হবে না। সো দ্য আইডিয়া অফ সাইলেন্স ওয়্যার টাইম স্টপস ফর এ মোমেন্ট। তোমার কাজের লোক কাজ করে চলে গেছে, তখন দুপুরে খাওয়া হয়ে গেছে, টাইম হ্যাজ স্টপড, নাথিং ইজ হ্যাপেনিং। তুমি বসে তোমার ফুলের গাছটাকে দেখতে পাচ্ছ, এখানে পাতাটা শুকিয়ে গেছে সেটা বুঝতে পারছো। তুমি একটা বই অনেকদিন পুরনো একটা বই তুমি বার করেছো, যেটা অনেকদিন ধরে প্ল্যান করছি পড়বো, পড়া হয়নি, সেটাকে পড়ছো, তোমাকে কেউ ডিস্টার্ব করবে না। বাট আমাদের এখন কন্টেম্পোরারি আরবান লাইফে ডিস্টারবেন্স ইজ কন্টিনিউয়াস। তোমার বেল বাজবে, তোমার অ্যামাজন থেকে কিছু জিনিস আসছে, তোমার ব্লিঙ্কিট থেকে কিছু জিনিস আসছে, তোমার ফরমাইশ আসছে, তোমার কন্টিনিউয়াস চ্যাটিং চলছে, কন্টিনিউয়াস পরের দিন তারপরের দিনের জিনিস সেট করছো, শিডিউল করছো। সো your entire faculty is constantly busy. সো দ্য আইডিয়া অফ সাইলেন্স যেটা তুমি বলছো,
মানে সেই মাইন্ড ইজ নট সাইলেন্ট। ওই সাইলেন্ট তুমি একা হলেও তুমি সাইলেন্সে তুমি বাঁচবে না। অ্যান্ড দ্য নয়েজ ইজ পেরেনিয়াল অ্যান্ড পারপেচুয়াল অ্যারাউন্ড ইউ, বিকজ আমরা যেই ইন্ডিয়াতে এখন বসবাস করছি, দের ইজ অ্যান ওভারডোজ অফ ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, সোকল ডেভেলপমেন্ট। কন্টিনিউয়াস তোমার চারদিকে কনস্ট্রাকশন হচ্ছে, একদম। সো তোমার চারপাশে কংক্রিটাইজ হয়ে যাচ্ছে, তার সাউন্ড অ্যান্ড ফিউরি অ্যান্ড কেওস চারদিকে। তুমি যখন বেরোবে বাইরে, আগে যেমন ছিল লোকেরা রাস্তায় হাঁটতো, এক পাড়া থেকে অন্য পাড়া, গলি এই গলি ওই গলি, দেখতো, বাড়ি দেখতো, রং দেখতো, গাছ দেখতো, পালা দেখতো, বিড়াল দেখতো, এই দেখতো। এখন তো সেই সাইটসই নেই। তুমি ইউ আর গেটিং ইন টু ইউর ভেহিকল, ইউ আর গোয়িং থ্রু অল দ্য কেওস অফ দ্য রোড অ্যান্ড জাস্ট প্রেইং তুমি ওখানে টাইমে মিটিংয়ে পৌঁছাও। ইন দি মিন টাইম তুমি আপডেট করছো নিজের ফোনে, সো ইউর এন্টায়ার ফ্র্যাকচার্ড এক্সিস্টেন্সে তুমি রয়েছো। সো আই ডোন্ট থিঙ্ক ইউ ক্যান ক্রেভ ফর দ্যাট কাইন্ড অফ সাইলেন্স আনলেস তুমি সব কিছু ছেড়ে ছুড়ে তুমি 1 মাসের জন্যে এমন একটা জায়গায় চলে গেলে যেখানে না তোমার সিগন্যাল আছে, না কিছু আছে, তোমাকে কেউ ডিস্টার্ব করবে না, আর তুমি ডিস্টার্ব হতে চাও না। আই থিঙ্ক দ্যাট ইজ, একবার মনে হয় যে ওই জিনিসটা হওয়াটাও দরকার। ইফ ইউ হ্যাভ দ্য লাক্সারি টু ডু দ্যাট। জয়, তোমার সঙ্গে কথা বলতে বলতে কত যে কিছু মনে পড়ছে, এই কত মানে এই কমিউনিকেশন, সাইলেন্স, চিঠি লেখা, গল্প অ্যান্ড মানে নেভার এন্ডিং কনভারসেশনস। তার মধ্যে মনে হচ্ছে যে এই যে গার্ডেন অফ হোয়াইট রোজেস, এটা তো একজনকে ডেডিকেট করা, মাকে। হ্যাঁ, তোমার কি কখনো মনে হয়েছে যে এই যে তুমি অ্যাজ অ্যান অ্যাক্টর এরকম যদি একটা রোল মানে কাউকে তুমি যদি বলো মানে পোর্ট্রে করতে, বা কেউ যদি এরকম পোর্ট্রে করে, সো এটার ইম্প্যাক্টটা কিরকম হবে? খুব ভালো হয়, কেননা অ্যাক্টারদের একটা সব থেকে বড় মিডিয়াম অফ কমিউনিকেশন হচ্ছে মোনোলগস, সোলো পারফরমেন্সেস। এমন বহু অ্যাক্টার আছে যারা দেশে বিদেশে মোনোলগস তৈরি করে অন দি বেসিস অফ লিটারেচার। সেগুলো পারফর্মেটিভ হতে পারে, অর্থাৎ রোল প্লেইং করতে পারো একাই, অর ইট কুড জাস্ট বি অ্যান ইন্টারাকশন উইথ দ্য অডিয়েন্স, অর্থাৎ তুমি দ্য অডিয়েন্সকে শোনাচ্ছ, আর মোনোলগ থেকে সেটা ডায়লগ হয়ে যায় অডিয়েন্সের সঙ্গে। কঠিন কঠিন জিনিস আর সিম্পল জিনিস দুটোই হয়েছে। এটা ইজ ভেরি পাওয়ারফুল, না? ভেরি পাওয়ারফুল। এক সময় ক্লাউস কিনস্কি বলে একজন অ্যাক্টর ছিলেন, জার্মানির নাম করা, উনি মিল্টনের প্যারাডাইস লস্ট পুরোটা পারফর্ম করতেন আচ্ছা, জার্মানির বার্জে, সোলো বারে। তারপর বড় বড় অ্যাক্টার্স রয়েছে, স্যার অ্যান ম্যাকেলেন, যিনি বেকেটের ওয়েটিং ফর গোডোও করেন, আবার বেকেটের জীবনী থেকে বেকেটের কথাবার্তা নিয়ে পারফরমেন্স করেন। আচ্ছা, বেকেটের কি ফিলসফি, বেকেট কি বলতেন, কিভাবে থাকতেন, কি করতেন। তো এরকম অনেক পারফরমেন্সেস আছে উইচ ইজ নট নেসেসারিলি ড্রামাটাইজড, বাট মিয়ার টেলিং অফ স্টোরিজ অর শেয়ারিং অফ স্টোরিজ। আমাদের যে দাস্তান গোই যে একটা ফর্ম, পার্সিয়া থেকে আসা যে ফর্মটা অফ স্টোরি টেলিং, সেটা কি? সেটা বসে ঘন্টার পর ঘন্টা পার্সিয়াতে চকে বসে একটি বুড়ো লোক স্মৃতিচারণ করতো, গল্প শোনাতো। তার মধ্যে মাইথোলজি হতে পারে, হিস্ট্রি হতে পারে, বাট পার্সোনাল ফ্যামিলি হিস্ট্রি হতে পারে। আর লোকেদের নিজের মধ্যে ইমোশনস তৈরি হয় সেগুলো শুনতে শুনতে, লোকেরা নিজেরা ভিজুয়ালাইজ করে, কিন্তু তুমি কোনো পারফর্ম করছো না, ওটা বলছো। সো ভেরি পাওয়ারফুল ফর্ম অফ স্টোরি টেলিং, অ্যাক্টিংও বলতে পারো, দ্যাটস কল্ড দাস্তান গোই। তো এই ফর্ম তো আমাদের অনেক ধরে চলছে আমাদের পৃথিবীতে এবং এশিয়াতে, বিশেষ সাবকন্টিনেন্টে। দাস্তান গোই সাবকন্টিনেন্টে অনেকদিন আগে এসেছিল। তো তোমার যে বইটা মেমোয়া, যেখানে you jump from one piece of memory to another piece of memory, one emotion to another emotion, যেখানে তুমি বাবা মাকে নানান রকম এজে, নানান রকম সময়ে, নানান রকম পার্সপেক্টিভে, ছোটবেলার পার্সপেক্টিভে দেখছো। তুমি কি করছো? তুমি তো আর ইউ আর নট টেলিং আ লিনিয়ার, যাকে বলে ন্যারেটিভ স্টোরি অফ মা আর বাবা, ইউ আর শেয়ারিং মেমোরিজ, শেয়ারিং। তার থেকে দর্শক, রিডার খুঁজে নেবে তোমার মাকে, তোমার বাবাকে at different points of time, তাই তো? একদম। and it is up to interpretation. So definitely it is a very easy to perform, কেননা তোমার এই এপিসোডস গুলোর মধ্যে যে ইমোশনস রয়েছে, সিম্পল ইমোশনস গুলো রয়েছে, হার্ট ওয়ার্মিং ইমোশনস গুলো রয়েছে, they are so easy to share, whether you are narrating it
whether you're becoming Baba and saying, আরো কিনবো মা, আরো চাই কি মা, whether you open a Baba's voice or you're telling কি বাবা জিজ্ঞেস করলেন আরো কিনবে, আরো চাই কি মা, হ্যাঁ, it depends. তুমি ন্যারেটিভ ভয়েসও করতে পারো, তুমি ক্যারেক্টার ভয়েসও করতে পারো, and the narration could be a Soma voice, and then other characters could come in through the voices of the same actor. So it is very simple. Or দু তিনজন অ্যাক্টর মিলে করতে পারে, যে একজন ন্যারেট করছে আর অন্য দুজন ক্যারেক্টার হয়ে বলছে। So it is a very simple but effective form. ওকে, এটাও জানলাম মানে তোমার কাছ থেকে অ্যাজ অ্যান অ্যাক্টর। মানে আমি তো লিখেছি, কিন্তু তুমি যেভাবে জিনিসটা বোঝালে, the acting monologue যেইভাবে করা যেতে পারে, that is also something that Correct. We came to know now. তোমার বুক রিলিজের প্রোগ্রামে সোহিনী আর সুজয় কি সুন্দরভাবে ওই ন্যারেট করছিল, কিন্তু ওরা ওটাকে পোয়েট্রি লেভেলে ন্যারেট করছিল, হ্যাঁ, তাই না? তুমি হলে কি? আমার ইনস্টিংক্ট হচ্ছে ড্রামাটিক লেভেলে। আচ্ছা, আমার ইনস্টিংক্ট হচ্ছে যে ট্রেনে চড়লাম, ট্রেনে এটা দেখলাম, ট্রেনে ওটা দেখলাম, খুব ভালো লাগলো, জানলা দিয়ে দেখলাম তাকে আসতে, চা 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 নেবে, গরম চা, এরকম করে লোকটা এলো, বাবা বললো এর সঙ্গে তেলে ভাজা খাবি? আমি বললাম হ্যাঁ খাবো। বাবা নেমে গেল, যদি ট্রেনটা চলে যায় আমার ভয় হচ্ছে, দেখি বাবা আসছে, বাবা এলো তেলে ভাজা নিয়ে ছুটতে, সেই গরম তেলে ভাজা কোনোদিন ভুলতে পারবো না। তো আমার স্টাইল ইজ এ স্টাইল অফ ড্রামা, ওয়ের I make the audience be part of the drama. আচ্ছা। আর কারো স্টাইল হয় এটাকে কবিতার মতো প্রেজেন্ট করা, ইমোশন। সো দেয়ার আর ডিফারেন্ট ওয়েজ অফ ডুইং দ্য সেম থিং। এই যে তুমি বলে না চা, এগুলো তো সবই আমাদের মানে ছোটবেলাকার ট্রেন রাইড করে পিপল মানে আরো নিজেদেরকে মনে করে যে আমরাও তো এইটার মধ্যে দিয়ে পার হই। ধরো যাদের ছোটবেলার ওই এক্সপিরিয়েন্স নেই, আগেকার সে পুরনো ট্রেন জানলা দিয়ে দেখতে পাওয়া, গ্রাম শহর দেখতে পাওয়া, প্রত্যেক স্টেশনের আলাদা এক্সপিরিয়েন্স, এভরি স্টেশন রিপ্রেজেন্টেড এ পার্টিকুলার স্টেট, আ পার্টিকুলার কালচার। তো একটা স্টেটে যখন থামতো, এলাহাবাদে যদি থামে, বাবা নেমে এলাহাবাদে যে জিনিসটা নিয়ে আসবে স্টেশন থেকে, দ্যাট রিপ্রেজেন্টস এলাহাবাদ, ইউপি, তাই তো? সেটা তুমি মেরাটে পাবে না। একদম। তুমি যখন মধ্যপ্রদেশে যাবে তুমি আরেকটা জিনিস পাবে, মুম্বাই যাবে তুমি একটা জিনিস পাবে, তুমি তার থেকে এগিয়ে গিয়ে যখন তুমি জবলপুর যাবে অন্য একটা জিনিস পাবে। তো এভরি স্টেশন রিপ্রেজেন্টেড আ স্লাইস অফ ইন্ডিয়া। সো দ্যাট বাই ইটসেলফ ইজ অ্যান এডুকেটিভ এলিমেন্ট, যারা সেটা এক্সপিরিয়েন্স করেনি। ফ্লাইটে কি হয়, তুমি ওপর দিয়ে চলে যাচ্ছ, তুমি কিছুই দেখতে পাচ্ছ না, তুমি কিছুই এক্সপিরিয়েন্স করতে পারছো না, ইউ আর এনক্লোজড। একটা এয়ারপোর্ট থেকে অন্য এয়ারপোর্টে তুমি নেমে যাচ্ছ। ট্রেন যখন নন এসি ট্রেন রিপ্রেজেন্টেড আওয়ার ডাইরেক্ট সেন্সারি এক্সপিরিয়েন্স। প্রত্যেক স্টেশনে জল ভরা হতো, সেই জল খেতে মা বাবা বলতো এখানকার জল খুব ভালো পেটের জন্যে। বিশেষ করে তুমি সেখানকার ঘাটশিলার জল কি এখানকার জল, ঝাড়খণ্ডের জল নিতে, পাথুরে জল, সেই জল খেতে তোমার ভালো লাগতো, ভরে নিতে তুমি, টেস্ট ভালো। হ্যাঁ। সো ইউ সি দিস, এইগুলো ইট ইন্ট্রোডিউস ইউ টু ইন্ডিয়া, ইট ইন্ট্রোডিউস ইউ টু ইয়োর কান্ট্রি। এই যে রুরাল এটা, সো ট্রেন জার্নি ওয়াজ এক্সপিরিয়েন্সিয়াল। ইট ওয়াজ নট জাস্ট এ জার্নি কি পয়েন্ট এ থেকে পয়েন্ট বি কি সি তে যেতে হবে, এটা হচ্ছে থ্রু দ্য পয়েন্টস, থ্রু the labyrinth of Indian society, Indian culture তুমি যেতে। এই যে গ্রাম সবুজ খেয়ে দেখতে যাচ্ছি, টোপোগ্রাফি চেঞ্জ হচ্ছে। সিনেমা ইজ অ্যাবাউট পারফেকশন, তাই তো? সেখানেই হ্যান্ড রিটেন লেটার্স আর মোর ইমপারফেক্ট, মোর হেজিটেন্ট অ্যান্ড ভালনারেবল। তোমার কি মনে হয় অডিয়েন্স কোনটার সঙ্গে বেশি কানেক্ট করবে, পারফেক্ট আর ইমপারফেকশনস? নাথিং ইজ পারফেক্ট। অ্যান্টিগনি ডিসিশন অ্যান্টিগনি পার্সপেক্টিভ থেকে পারফেক্ট হতে পারে, বাট ক্রিয়নের পার্সপেক্টিভ থেকে অত্যন্ত ভুল। সেম উইথ এডিপাস রেক্স, সে যেটা চুজ করছে, সে যেটা ডিসাইড করছে, সে তার ডেস্টিনি তখন ডিসাইড হয়ে যাচ্ছে। তো এই যে ইমপারফেকশনস, এটা নিয়েই আর্টে পারফেকশন খুঁজলে পরে কোনোদিন তার মধ্যে ইমোশনস তৈরি হবে না। ইমোশনস অলওয়েজ কাম ফ্রম আওয়ার ডিপ ডিজায়ার অ্যান্ড নিড to want, to belong, to have, to aspire, যেগুলো কখনো পুরো হয় না। পুরো হয়ে গেলে তো শেষই হয়ে গেল, তাহলে তো জীবনবোধ, জীবন রস সব শেষ হয়ে গেল। সবাই যদি সব পেয়ে যায় তাহলে তো কিছু নেই। পৃথিবীর সব থেকে বড় লোক মানুষ যখন পৃথিবীতে সব পেয়ে গেছে, সে মার্সে কিছু পেতে চায়, তাই তো? সো পারফেকশন বলে কিছু নেই, সে লেটার্স হোক কি যাই হোক,
দ্য লিটল ইমপারফেকশনস মেক ইট পারফেক্ট। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে যে এই যে কোনো আর্ট, এটা তো ক্রিয়েশন। হ্যাঁ, সে তুমি সিনেমা বলো, বই লেখা বলো, চিঠি লেখা বলো, সো উই আর ক্রিয়েটিং, তো সেখানে তো ইমপারফেকশন হবেই, হতেই হবে। হতেই হবে, হতেই হবে। পারফেক্ট হয়ে তো হতেই না পারে না 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 না, ক্রিয়েশন। তোমার বই প্রচন্ড সেল হয়ে গেল বলে যে সেটা পারফেক্ট বই তা তো পারফেক্ট নয়, একেবারেই না, তাই না? একেবারে। তাহলে তো মানে পেপার ব্যাগ স্টেশনে যে আগে সেল হতো, হ্যাঁ, দে ওয়ার পারফেক্ট বুকস, তা তো নয়। তা তো না। লোকে ইউলিসিস যদি কম কেনে তার মানে কি সেটা ইমপারফেক্ট বই? তা তো নয়। জেমস জয়েস তো সবাই কিনবে না, সম্ভব নয়। বাট জেমস হেডলিচেস সবাই কিনতো, আমিও কিনতাম। হ্যাঁ হ্যাঁ, সো সো দ্য ডিফারেন্স বিটুইন জেমস হেডলিচেস এন্ড জেমস জয়েস ইজ ভেরি সিম্পল। আমরা একটা জিনিস কিনছি ওটা এক্সপিরিয়েন্স করার জন্য, আমরা আরেকটা জিনিস কিনছি ওটা কনজিউম করার জন্য। সো স্টেশন টু স্টেশন ওয়েল স্যান্ডউইচেস কনজিউম করছি আমরা, আমাদের টাইমটা স্পেন্ড হয়ে যাচ্ছে। উই ক্যান লিভ দ্য বুক ইন দ্য ট্রেন অ্যান্ড গো অ্যাওয়ে। বাট জেমস জয়েস তুমি কখনো কোথাও ছেড়ে ছাড়তে আসবে পারবো না। না। জেমস জয়েস তোমার শেলফে থাকবে, তুমি প্রত্যেক বছর হয়তো ওটাকে বার করবে, কয়েকটা পাতা কয়েকটা চ্যাপ্টার কিন্তু পড়বে, কখনো পুরোটা রেফারেন্স পড়তে করবে। পারবে না। দ্যাটস ফর কিপস, হ্যাঁ। বিকজ দি দ্যাট ইজ দি রেফারেন্স পয়েন্ট অফ হিউম্যান এক্সপিরিয়েন্স। হ্যাঁ, এই যে বাংলা সিনেমা, আজকাল তো খুব সুন্দর সুন্দর গল্প বাংলা সিনেমাতে তৈরি হচ্ছে, এবং অ্যাক্টার্স আর অলসো পারফর্মিং ভেরি ওয়েল। তো তুমি মানে ইজ দ্যার এনি লিমিটেশনস তুমি দেখছো? বাট বিকজ সিন্স ইউ আর অ্যাক্টর ইন বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি অ্যান্ড হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি অ্যান্ড ইউ আর ডুইং বোথ দ্য ফিল্মস, তোমার কি মনে হয়, অ্যাজ ইট এভরিথিং হ্যাজ বিকাম ভেরি লিমিটেড, মেকিং অফ আ বাংলা ফিল্ম and the content, everything together? What do you see in it? সিনেমার তিনটে দিক আছে। একটা দিক হচ্ছে ডাইরেক্টোরিয়াল, যেটা আসল দিক, যে যে ডাইরেক্টর হচ্ছে সিনেমার প্রধান আর্টিস্ট। অন্য সব আর্ট ফর্ম আর সলিটারি আর্ট ফর্ম। একজন রাইটার একলা বই লেখে, বই লেখা, অন্য কোনো কোলাবোরেশন তার দরকার নেই। একজন পেইন্টার একলা পেন্টিং করে, কোনো কোলাবোরেশন দরকার নেই। কিন্তু ডাইরেক্টর একলা করতে পারে না, দো হি ইজ দি প্রাইমারি আর্টিস্ট। প্রাইমারি আর্টিস্টের প্রধান শর্ত কি, কি তার কাছে ভিশন থাকতে হবে। উইদাউট এ ভিশন ইউ কান্ট ক্রিয়েট। সো ডাইরেক্টরের ভিশন যদি না থাকে দেন ইটস এ ক্রাইসিস। সিনেমাতে কি প্রবলেম, বিকজ সিনেমা ইজ অলসো অ মাস মিডিয়াম, সো ইট ট্রান্সলেটস ইনটু বিজনেস। তাই অনেক লোকে সিনেমা করতে চায় বিকজ অফ বিজনেস রিজনস। অন্য আর্টে সেই প্রবলেমটা নেই। তুমি ধরো একটা বই লিখলে, সেটা আজকে তোমার বিক্রি হলো না, কিন্তু আজ থেকে 100 বছর আগে কেউ তুলে ওটা পড়ে অভিভূত হতে পারে, সেটা নিয়ে ইনফ্লুয়েন্স হতে পারে। ভ্যান গগের পেন্টিং ভ্যান গগের জীবনকালে কেউ দেখেনি, কেউ অ্যাপ্রিসিয়েট করেনি, কিন্তু তার মৃত্যুর পর সেটা ভ্যান গগ ইজ দি মোস্ট পপুলার আর্টিস্ট ইন দ্য ওয়ার্ল্ড। তো অন্য আর্টেই প্রবলেম আছে, প্রবলেম নেই। সিনেমাতে হচ্ছে তুমি যখন সিনেমাটা বানাচ্ছ, সিনেমাতে এত লোক তাতে কাজ করে, তার ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, তার নানা রকম টেকনিক্যাল এলিমেন্টস রয়েছে, তার জন্য স্পেশালিস্ট দরকার হয়, মেশিনস দরকার হয়, স্পেস বুক করতে হয়, নানা রকম ট্যালেন্টস বুক করতে হয়। তো দিস এ খরচা। তো ওই খরচাটাকে রিয়েলাইজ করতে হবে, দ্যাটস প্রধান শর্ত। আর তারপরে যারা মনে করে যে এটা মাস মিডিয়াম, সারা পৃথিবীতে একই সময়ে একটা সিনেমা সবাই দেখতে পারে, অন্য আর্ট মিডিয়ামের সঙ্গে সেটা সম্ভব নয়, তাই না? বাট সিনেমাতে সম্ভব আছে যে দিনের বেলা 12টার সময় সারা পৃথিবীতে কোনো না কোনো হলে ওই একই সিনেমা চলতে পারে। স্পাইডারম্যান সারা পৃথিবীতে এই মুহূর্তে চলছে আর সবাই দেখছে, তো তাতে অনেক টাকার লাভ, অনেক টাকা ঢুকছে এবং আসছে। তো সেটা তখন অন্যদিকে নিয়ে চলে যায়। তখন ডাইরেক্টর আর ডাইরেক্টরের ভিশন ইজ নট ইম্পর্টেন্ট। হোয়াট ইজ ইম্পর্টেন্ট, কি লোকে খাবে, কি চলবে, কি বিক্রি হবে, তাই তো? তো সেখানে চলে আসছে ডাইরেক্টরের বদলে একগুচ্ছ লোক চলে আসবে যারা ওই বিজনেস মার্কেট বাজারটাকে মাথায় রেখে সিনেমাটাকে বানাবে, এবং তারপর তারা একজন ডাইরেক্টরকে চুজ করে তাকে বলবে যে এইভাবে বানাতে হবে। ডাইরেক্টর সেটাকে এক্সিকিউট করবে। ডাইরেক্টর নিজে তো এক্সিকিউট করছে না, সে টেকনিশিয়ানদের দিয়ে এক্সিকিউট করাচ্ছে, তাই তো? সো দ্যাট বিকামস আ থার্ড পার্সন সিনেমা, ইট ইজ নট ফার্স্ট পার্সন। আমি মোটামুটি যে ধরনের সিনেমাতে কাজ করি দ্যাট ইজ ফার্স্ট পার্সন সিনেমা, মানে ডাইরেক্টরের ভিশন থেকে কিছু বেরিয়েছে, সে সেটাতে ইনভেস্টেড, সে বলছে যে আমার এইরকম আর্টিস্ট, এইরকম ট্যালেন্ট চাই এটাকে বলার জন্য, কিন্তু সেটারও তোমার ফাইন্যান্সিয়াল ব্যাকিং চাই, নইলে সে রিয়েলাইজ করতে পারবে না, তাই না? সে যদি একটা ছবি বানাতে চায়, ধরো
সে যদি ক্যালকাটা ক্রোমোজোম নিয়ে ছবি বানাতে চায়, কিংবা হাংরি টাইড নিয়ে ছবি বানাতে চায়, তার তো বাজেট বিশাল। হাংরি টাইডের বাজেট ইন্ডিয়াতে কে দেবে? সুন্দরবনের টাইডস এন্ড ওগুলো স্পেশাল এফেক্টস এই ওই কেউ দিতে পারবে না, তো বানাতে পারবে না। সেখানেই হ্যাঁ, তো সে হয়তো বললো যে না, আমি তাহলে এমন একটা গল্প নেব, ছোট্ট গল্প, একটা পাড়া, একটা বাড়ি, ছোট্ট ফ্যামিলি, তাদের দৈনন্দিন জীবন নিয়ে বানাবো, আমার কন্ট্রোলে বলে সে বানাতে পারে সেটা। কাজে সিনেমা বানানো ইজ নট দ্যাট মাচ অফ এ প্রবলেম। পয়েন্ট ইজ এই যে টানাপোড়নটা, বাজার, ইন্ডিভিজুয়াল ভিশন আর কালেকটিভ ইনভলভমেন্ট, এইটার মধ্যে অনেক কনফিউশন থাকে। তো তাতে অডিয়েন্স কামস ইন টু প্লে। অডিয়েন্স কি হয়, অডিয়েন্স তো চেঞ্জ হতে থাকে, সব দশকে একরকম অডিয়েন্স থাকে না। এখন তোমার 60 কি 70-এর দশকে যে বাঙালি অডিয়েন্স ছিল, উইচ ওয়াজ এ ভেরি লিটারেট অডিয়েন্স, একটা কালচার্ড অডিয়েন্স ছিল, যেই সময়ে তারা সত্যজিৎ রায়ের ছবিও তারা কোনো বাণিজ্যিকভাবে চালিয়ে দিতে পারতো, তরুণ মজুমদারের ছবি বাণিজ্যিকভাবে খুব সাকসেসফুল হয়ে যেতে পারতো, আবার উত্তম সুচিত্রার ছবি ব্লকবাস্টার হয়ে যেতে পারতো। 3 রকম ছবি চলছে, সিরিয়াস, মিডল অফ দি রোড অ্যান্ড কমার্শিয়াল। আর তার মধ্যে পার্থক্য খুব কম, 3টেতে অ্যাস্থেটিক্স আছে, কালচার রয়েছে, বাঙালি কালচার আছে। সেই যুগটা আর এখন নেই। এখন একটা তো গ্লোবালাইজ যুগ হয়ে গেছে, আমাদের এখানে হলিউড আসছে, সোকল বলিউড আসছে, তেলেগু আসছে, এই আসছে ওই আসছে, ক্রস কালচারাল এন্টারটেনমেন্ট এসে গেছে। কোনো এন্টারটেনমেন্ট টেকনিক্যালি অনেক ওপরে, কোনো এন্টারটেনমেন্ট টেকনিক্যালি অনেক নিচে, কোনো এন্টারটেনমেন্ট স্পেকটাকুলার, কোনো এন্টারটেনমেন্ট স্পেকটাকুলার অনেক নিচে। মানুষের কাছে এন্টারটেনমেন্টের মিডিয়াম অনেক বেড়ে গেছে, তাদের কাছে ফোনের মধ্যে প্রচুর এন্টারটেনমেন্ট, তাকে হলে যেতে হবে না। হলে যেতে হলে তাকে কি হলে টানবে, হলের টিকিটের প্রাইস কি, সে কি অ্যাফোর্ড করতে পারবে। একটি পার্টিকুলার মাল্টিপ্লেক্সে তুমি 70-80% পিপল অফ দিস কান্ট্রি যাবে না। সো বেসিক্যালি 15-20% অফ সেকশন অফ সোসাইটি মাল্টিপ্লেক্সে যাবে। সিঙ্গেল স্ক্রিন থিয়েটার যদি বন্ধ হয়ে গিয়ে থাকে বিকজ অফ রিজনস অফ কমার্স, তাহলে যে মাস অডিয়েন্স ছিল তারা যেতে পারছে না। মাস অডিয়েন্স তখন গ্রামে, ছোট শহরে যে ছবি দেখছে, হয়তো নিম্নমানের ছবি, তাদের টেস্ট কি, তাদের ওইগুলো পড়ে যাচ্ছে। সো দিস ইজ এ লট অফ ল্যাকিউনা ইন দিস হোল থিং। ইটস এ ভেরি কমপ্লেক্স ডিবেট, যে ছবি হচ্ছে, ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, অডিয়েন্স নিচ্ছে কি নিচ্ছে না, ইটস এ কমপ্লেক্স ডিবেট। মোটামুটি এখন এই মুহূর্তে বাংলা ছবির বাজার খুব ভালো নয়। হ্যাঁ, অত বেশি ছবিও হচ্ছে না, অত ভালো ছবিও হচ্ছে না, আর লিমিটেড অডিয়েন্সের জন্য হচ্ছে। আগে যেমন তুমি একটা ছবি হতো 7 পাকে বাঁধা, সেটা মাস অডিয়েন্সের কাছে যেত, ধন্যী মেয়ে মাস অডিয়েন্সের কাছে যেত, কিন্তু তার মধ্যে রুচি ছিল, অ্যাস্থেটিক্স ছিল, কালচার ছিল। একটা মৃণাল সেনের ছবি কলকাতা 71 কি সত্যজিৎ রায় অশ্বিনী সংকেত, মাস অডিয়েন্সের কাছে যেত না, কিন্তু একটা লার্জ সেকশন অফ অডিয়েন্সের কাছে যেত, মিডল ক্লাস অডিয়েন্স, যারা বেরিয়ে এসে ওই ছবিগুলোকে দেখতো। আবার মাঝখানে যে ছবি, মিডল অফ দি রোড ছবি যাকে বলি, তরুণ মজুমদার, তপন সিনহার, সেটা তোমার শ্রীমান পৃথ্বীরাজ হোক, কি গল্প হলেও সত্যি হোক, সেটা মাস অডিয়েন্সের একটা সেকশনও দেখছে, আবার লিটারেট মিডল ক্লাস অডিয়েন্সের একটা বড় সেকশন দেখছে। তো এই একটা আবহাওয়া ছিল বাংলা ছবি, যেটা এখন আর মানে নেই। যে ট্রানজিশনটাও যে হয়েছে তখনকার থেকে এখনকার, ইট ইজ অলসো এভরিথিং ইজ রেসপন্সিবল। তো এখন তোমার ইউ হ্যাভ সামথিং কল আরবান ছবি, যেখানে আরবান পিভি মাল্টিপ্লেক্স অডিয়েন্স কিছু গিয়ে দেখবে। ইউ হ্যাভ সাম ফিল্মস যেটা নন্দন না পেলে পরে চলবে না। হ্যাঁ, তো একটু সিরিয়াস, একটু ইন্ডিপেন্ডেন্ট ছবি নন্দন পেলে চলবে। আর মিডল অফ দি রোড ছবির স্কোপ মোটামুটি নেই তুমি বলতে পারো। সো ইটস ডিফিকাল্ট। না, বাট মিডিয়াম অফ এন্টারটেনমেন্ট অনেক বেড়ে গেছে না। তখন তো তা ছিল না, তখন থিয়েটার আর সিনেমা ছিল, আর রেডিও ছিল। এখন তোমার কাছে ওটিটি আছে, টেলিভিশন আছে, স্মার্টফোনে ডিজিটাল এন্টারটেনমেন্ট আছে, ইন্টারনেট আছে, ইউটিউব আছে, এই আছে ওই আছে, কত কিছু আছে তোমার কাছে। সো তুমি একটা কথা আমাকে একটু বলে, যে ওটিটিতে তুমি বলছো না, সো ওটিটি হ্যাজ এলিভেটেড দ্য স্টোরি টেলিং না? ওটিটি ইজ এ লং ফর্ম স্টোরি টেলিং। আচ্ছা, ধরো তুমি ওয়ার অ্যান্ড পিস বানাতে চাও, ওয়ার অ্যান্ড পিস সিনেমাতে তুমি 2 থেকে 2.5 ঘন্টায় বানাবে। ওয়ার অ্যান্ড পিসকে 2 থেকে 2.5 ঘন্টা তুমি কি দেখাবে? ইউ ক্যান অনলি টেক সাম ইন্টারপ্রিটেশন অফ ইট অ্যান্ড শো ইট। বাট তুমি যেই ওটিটিতে করবে 10 এপিসোডে, ইচ এপিসোড অফ 45 মিনিটস ও মনে হয়, তো তুমি অলমোস্ট 8 আওয়ার্স কি 7 to 8 আওয়ার্স অফ কন্টেন্ট শুট করতে পারছো ওটিটিতে, যেখানে ওয়ার অ্যান্ড পিসের বিন্যাসটা অনেক ভালোভাবে হবে, এপিসোডসগুলো আরো বেটার
ওই হয়ে আসবে। তুমি ওয়ান পিসকে সিজন 1 সিজন 2 তে ফেলতে পারো, যে সিজন 1 একটা জায়গায় গিয়ে থামলো, সিজন 2 একটা জায়গায় এলো। কারণ তুমি যে এত বড় একটা ইতিহাসের পরিধিকে ধরছো, সেটা সবসময় 2 ঘন্টা ধরা যায় না। আবার সিনেমা ক্রিয়েটিভিটিটাই ইন্টারেস্টিং। সিনেমা ইজ অ্যাবাউট ক্যাপচারিং টাইম। তুমি একটা 200 বছরের গল্প 2 ঘন্টায় বলতে পারো, আবার তুমি 2 মিনিটের গল্প 2 ঘন্টায় বলতে পারো। ইউ ক্যান স্ট্রেচ 2 minutes into 2 hours. You can crunch 200 days into 2 hours. So that is the beauty of cinema. So cinema creativity নিজের জায়গায়, OTT creativity নিজের জায়গায়। এই যে নেপোটিজম ওয়ার্ডটা জয়, আর নেপো কিড, এটা সারাক্ষণই আমরা শুনছি। সো বিন ইন দ্য মেইন স্ট্রিম সিনেমা অ্যান্ড দ্য বলিউড, তুমি এটা মানে হাউ ডু ইউ ফিল অ্যান্ড হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সে অ্যাবাউট ইট? নেপোটিজম মানে হচ্ছে আমার ছেলে, আমার মেয়ে, আমার ইন্ডাস্ট্রিতেই খুড়তুতো ভাইয়ের ছেলে, খুড়তুতো ভাইয়ের মেয়ে, এক্সেট্রা এক্সেট্রা সুযোগ পাবে, তাই তো? দ্যাটস নেপোটিজম। নেপোটিজম সমাজের সব ক্ষেত্রেই রয়েছে, ঠিক আছে? লয়ারের ছেলে লয়ার হচ্ছে, ডাক্তারের ছেলে ডাক্তার হচ্ছে, তার জন্য সুযোগ সে বেশি পাচ্ছে। বাবার একটা কলে অনেক জায়গায় দরজা খুলে যায়, তাই না? আইএএস এর ছেলে সিভিল সার্ভিসে যাচ্ছে, কিংবা অন্য কোনো সেকশনে গেলেও বাবার রেফারেন্সে ওই খুলে যায়। নেপোটিজম সব ক্ষেত্রেই আছে। সিনেমার ক্ষেত্রে আমরা নেপোটিজমটা ডিসকাস করি শুধু অ্যাক্টিং এর জায়গায়, তাও স্টারডমের জায়গায়। আমরা নেপোটিজম সিনেমাটোগ্রাফির জায়গায় ডিসকাস করি না, আর্ট ডিরেকশনের জায়গায় ডিসকাস করি না, আমরা এডিটারের জায়গায় ডিসকাস করি না, আমরা সাউন্ড রেকর্ডিং এর জায়গায় ডিসকাস করি না। কেন তাদের দেখা যায় না। আমরা শুধু ওই স্পেসটাকে নিয়ে নেপোটিজম ডিসকাস করি যেটা লোকে দেখতে পাচ্ছে। কেননা সেটা হচ্ছে, সেই স্পেসটা হচ্ছে পপুলারিটি স্পেস, সেই স্পেসটা হচ্ছে নেম অ্যান্ড ফেমাস স্পেস, নাম যশ। কাজে যেখানে নাম যশ সেখানে নেপোটিজম চলে আসছে। কিন্তু যেহেতু সিনেমাটোগ্রাফারকে কেউ দেখছে না, তাই সিনেমাটোগ্রাফারের ছেলে সিনেমাটোগ্রাফার হলো কিনা সেটা নিয়ে তো কোনো ডিসকাশন নেই। স্ক্রিপ্ট রাইটারের ছেলে স্ক্রিপ্ট রাইটার হলো কিনা সেটা নিয়ে কোনো ডিসকাশন নেই। অ্যাক্টারের ছেলে অ্যাক্টার হলো কিনা, প্রডিউসারের ছেলে মেয়ে অ্যাক্টার হলো কিনা সেটা নিয়ে ডিসকাশন হয়। সো ইট ইজ এ ভেরি লিমিটেড ডিসকাশন, অনলি বিকজ এরা অভিনয়তে আসে পপুলারিটির জন্যে আর শর্টকাট টু মানির জন্যে। অন্য জায়গায় গেলে পরে 6 বছর মেডিকেল পড়তে হবে, আরও 2-3 বছর খাটতে হবে FRCS, তারপরে MBBS করতে হবে, 10-12 বছর কেটে যাবে জীবনের পোস্ট স্টুডেন্ট লাইফ, তারপর গিয়ে সে ডাক্তার হবে। তার বদলে যদি 19-20 বছরের বয়সে আমি একটা সিনেমায় চান্স পেয়ে যাই, তাহলে হয়তো আমি 21 বছর বয়সে মিলেনিয়ার হতে যেতে পারি, আমার 21 লক্ষ ফলোয়ার হয়ে যেতে পারে, এই তো। সো দ্যাট ইজ দি ডিসকাশন। ইন দ্যাট সেন্স অলসো স্টার কিন্তু এমনি এমনি হওয়া যায় না, অডিয়েন্স স্টার তৈরি করে। দেবানন্দের ছেলে স্টার হয়নি, রাজকুমারের ছেলে স্টার হয়নি, রাজেন্দ্র কুমারের ছেলে স্টার হয়নি, রাজ কাপুরের এক ছেলে স্টার হয়েছিল ঋষি কাপুর, দ্বিতীয় ছেলে রণধীর কাপুর লিমিটেড স্টার হয়েছিল, তৃতীয় ছেলে রাজীব কাপুর স্টার হয়নি, বিকজ অডিয়েন্স ডিডন্ট অ্যাকসেপ্ট। অডিয়েন্স হ্যাজ টু অ্যাকসেপ্ট ইউ। অডিয়েন্স অ্যাকসেপ্ট না করলে বক্স অফিসে টিকিট বিক্রি হবে না। টিকিট কাউন্টারে গিয়ে যখন মানুষ আমার টিকিট চাই ফার্স্ট ডে ফার্স্ট শোতে, সেই চাহিদাটা হচ্ছে কেননা তুমি কোনো একজন অ্যাক্টার কিংবা মানে সেই ওই অ্যাক্টারের ক্যারেক্টারের সঙ্গে আইডেন্টিফাই করছো, তুমি পাগল হয়ে যাচ্ছ অ্যাংরি ইয়াং ম্যানকে দেখার জন্য স্ক্রিনে। সো ইউ আর ওয়েটিং ফর অমিতাভ বচ্চনস মুভি টু গেট রিলিজ। ওয়েন ইট গেটস রিলিজ ইউ আর ডাইং টু গেট দ্য ফার্স্ট গ্লিম্পস। দ্যাট ইজ স্টারডম। অমিতাভ বচ্চনের বাবা তো কোনো অভিনেতা ছিলেন না, নেপোটিজম, এক্স্যাক্টলি। সো ওই জিনিসটা কন্ট্রোল করে এইটা নয় যে তুমি কার ছেলে কার মেয়ে, সেটা ইনিশিয়াল হতে পারে যে ইন্টারেস্টিং, আচ্ছা এর ছেলে সবাই দেখে গিয়ে তো কি করছে, বাট তারপরে তুমি সিনেমার টিকিট কাটবে কি কাটবে না, ওই পাগলামোটা আসে ওই পার্টিকুলার অ্যাক্টারের ক্যারিজমা থেকে। সে স্ক্রিনে এলে তোমার মধ্যে কি কানেকশন তৈরি করছে তার থেকে। প্রত্যেকজন স্টার হয় বিকজ অফ এ সার্টেন কানেকশন উইথ দ্য অডিয়েন্স। প্রত্যেক পিরিয়ডে রাজেশ খান্নার স্টারডম ওই পার্টিকুলার পিরিয়ডে মানুষজনের মধ্যে যা তোলপাড় চলছে অ্যাবাউট রোম্যান্টিসিজম, অ্যাবাউট ট্র্যাজিক লাভ অ্যান্ড অল দ্যাট, সেই সেন্স অফ ফেইলিয়ার থেকে রাজেশ খান্নার সাকসেস। অমিতাভ বচ্চনের সাকসেস হচ্ছে যেই পিরিয়ডে রেজ এসে গেছে, রাগ এস্টাবলিশমেন্ট এগেন্স্টে, তখন গিয়ে যখন অমিতাভ বচ্চন এসে সবকিছু ভেঙে চুড়ে ফেলছে, দেন ইউ কানেক্টিং উইথ দ্যাট ক্যারেক্টার। সো এভরি পিরিয়ড creates a character. When Shah Rukh comes, ওই সময় গ্লোবালাইজেশন শুরু হয়ে গেছে। সো ইন্ডিয়ানস আর
ইন্ডিয়ানস অ্যান্ড এনআরআই এর মধ্যে পার্থক্য কমে গেছে গ্লোবালি। তখন ইন্ডিয়ানস আর ট্রাইং টু বি ওয়েস্টার্নাইজ অ্যান্ড গ্লোবাল কনফিডেন্স এসে গেছে। তো শাহরুখ ইন ইজ লেদার জ্যাকেট ইন দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে ইজ লাইক অ্যান ইন্ডিয়ান হু ইজ এ গ্লোবাল আইকন, a global confident person. So it is no more কালচার স্পেসিফিক, সোসাইটি স্পেসিফিক, বুঝতে পারছো তো? কিন্তু রাজ কাপুর যখন স্টার, তখন রাজ কাপুর ইজ পোস্ট ইন্ডিপেন্ডেন্স এজে, যখন ইন্ডিপেন্ডেন্স নিয়ে আমাদের যে আইডিয়ালিজম রোমান্টিসিজম ছিল একটু ভাঙছে, যখন আমরা দেখছি যে ইয়ে আজাদি ঝুটি হ্যায় টাইপের স্লোগান আসছে, যে উই হ্যাভ গট পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্স বাট নট সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স, সেই সময় রাজ কাপুর ট্র্যাম্প from the underbelly of society is singing আওয়ারা হুঁ। তো ওই স্পেসটাতে তোমরা রাজ কাপুরের সঙ্গে আইডেন্টিফাই করছো। তারপরে লোকেদের পেশেন্স চলে যায়, তখন দে হ্যাভ টু রিইনভেন্ট। বাট স্টারডম ইজ ডিপলি কানেক্টেড টু পিপলস সাইকি, কানেক্টেড টু দ্য ক্যারেক্টার, পোর্ট্রেইং দ্য সাইন অফ টাইমস। ইট ইজ নট সাম কি কারো ছেলে তাকে নিয়ে এলাম সে স্টার হয়ে গেল, ইটস নট দ্যাট। ইউ মিন টু সে যে এই যে খুব পাওয়ারফুল স্ট্রং একটা দিক, মানে I mean nepo kids cannot replace the nepo kids can get সুযোগ, but they opportunity, cannot replace a powerful প্রচুর actor. অপরচুনিটি পেতে পারে। সে হয়তো 5টা অপরচুনিটি পেলো এক বছরে, সেই 5টা কাজ ওভার 2-3 ইয়ার্স এলো, ততদিনে আরো 5টা কাজ পেয়ে গেল, তাই তাদের ক্যারিয়ার 10 বছর ধরে চলতে পারে। বাট দ্যাট they will still not be stars. They will still not be stars. তাদের পাবলিসিটি মেশিন তাদের পাবলিসাইজ করতে পারে, তাদের রিলস কাটতে পারে, তাদের কনস্ট্যান্ট ফেসবুক আর ইনস্টাগ্রামে তাদের তুমি দেখতে পারো, বাট দ্যাট স্টিল ডাজন্ট মেক দেম স্টার। তাদের তুমি দেখতে পাচ্ছ। একটি নাম না জানা মেয়েকে একজন স্ট্রং পাবলিসিস্ট তাকে এমনভাবে ব্লো আপ করতে পারে, কালকে সব নিউজ পেপারে, সব ইনস্টাগ্রামে, ফেসবুকে, এখানে ওখানে চারদিকে তার ফটোগ্রাফ, তার উক্তি, তার ব্র্যান্ডিং হতে পারে। তুমি তার কোনো কাজ না দেখে তাকে চিনতে পারবে, তাই তো? তুমি বলবে যে আরে এ খুব পপুলার, খুব পপুলার। তুমি তাকে যদি জিজ্ঞেস করো কি করে, কি করে, তার অ্যাচিভমেন্ট কি, তুমি বলতে পারবে না। দিস ইজ অল পিআর ড্রিভেন, তাই তো? তো ওইটা স্টারডম বলে না। স্টারডম ইজ উইচ ড্রাইভস ইউর প্যাশন, উইচ অমিতাভ বচ্চন যখন কুলির সেটে অ্যাক্সিডেন্টের পর হাসপাতালে পড়েছিল, অনেক অনেক ভারতবাসী নিজে সুইসাইড করতে চেয়েছিল, যে আমরা আর বাঁচতে চাই না যদি অমিতাভ বচ্চন না বাঁচে। আমার মা যে টাইম এবং কালচার থেকে আসে, সে বলছিল যে ও না থাকলে এরপর আমি আর সিনেমা দেখবো না। দ্যাটস স্টারডম, দ্যাটস কাইন্ড অফ প্যাশন। তো এদের এই যে সোশ্যাল মিডিয়ায় যাদের স্টার বলছো, তাদের জন্য কে বলবে আমি আর বাঁচতে চাই না ওরা না থাকলে পরে? ইট ডাজন্ট মেক এ ডিফারেন্স। আজকে এ, কালকে ও, পরশু এ। This is all driven by the machinery. Yeah. So glad to know about everything from you, Joy. This is, আমরা তো শুনি পড়ি এগুলো, কিন্তু তোমার মুখ থেকে যে শুনতে পাচ্ছি এই সমস্ত কিছু, that's so মানে great to know. জয়ের কথা একটা লাস্টে ট্যাগলাইন, দি এন্ড, বাট ক্যান ইট বি এন্ড? ক্যান উই গিভ ইট আ এন্ড? না, ঠিক হবে না। মায়ের গল্প, চিঠি, গার্ডেন অফ হোয়াইট রোজেস, সিনেমার গল্প, এবং তার মাধ্যমে এই যে চিঠি লেখাগুলোকে কিভাবে অন্যভাবে যে ড্রামাটাইজড করে বলা যায়, সেটাও তো আজকে শুনলাম। কেমন লাগলো বলুন তো? খুব ডিফারেন্ট, তাই না? শুনবেন কিন্তু প্লিজ একটু মন দিয়ে। আর যদি ভালো লাগে, ওই আবার বলছি, প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এইসব এপিসোড না একা বসে দেখান না, সবাইকে সঙ্গে নিয়ে দেখবেন। সবাই দেখলে তো ভালোই লাগে, তাই না? কি বলছেন? আর একটু প্লিজ লিখে জানাবেন, খুব আগ্রহ আপনাদের লেখাগুলো পড়তে। আজকে আসি, আবার দেখা হবে আরেকজন নতুন অতিথি, আবার নতুন গল্প। নমস্কার।